ক্ষমতার সিংহাসন কি কখনো চিরস্থায়ী হয়, নাকি অহংকারের দেয়াল যখন খুব বেশি উঁচু হয়ে যায় তখন তা ভাঙার জন্য একটি ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট? দর্শক, একটিবার ভেবে দেখুন যে লৌহকঠিন নিরাপত্তায় মোড়ানো থাকে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন, যে দিল্লির রাজপথ প্রতিনিয়ত গোয়েন্দাদের কড়া নজরদারিতে থাকে, সে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় কিভাবে নিমেষে কুড়িয়ে দিল একদল সাধারণ শিক্ষার্থী। 5ই আগস্ট 2024 বাংলাদেশের বুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে প্রতাপশালী স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, সে আগুনের আঁচ এবার সরাসরি গিয়ে লেগেছে ভারতের খোদ রাজধানী দিল্লিতে। ইতিহাসের কি নির্মম পরিহাস! যে ছাত্র জনতার রোষানলে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ঠিক দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন, আজ সেই দিল্লির রাজপথই জ্বলছে ঠিক একই রকম গণ অভ্যুত্থানের লেলিহান শিখায়। কিভাবে ভারতের দাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারের দুর্গে ফাটল ধরালো একদল তরুণ, সবকিছু রোমহর্ষক ও বিস্তারিত বিবরণ থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। তাই কোনোভাবেই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার গায়ে লোম খাড়া করে দেবে। এই বিশাল গণবিস্ফোরণের সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। গত কয়েক মাস ধরে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিটকে কেন্দ্র করে জমে উঠেছিল পাহাড় সম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর চরম অনিয়মের কালো মেঘ। সাধারণ শিক্ষার্থীদের ঘাম, রক্ত আর বহু নির্ঘুম রাতের স্বপ্ন যখন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের যোগসাজস্যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছিল, তখন ভেতরে ভেতরে ফুঁসছিল গোটা ভারতের তরুণ সমাজ। তাদের একটাই দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং পচে যাওয়ার পুরো শিক্ষা ব্যবস্থার কলস বদলে ফেলা। কিন্তু ক্ষমতা যখন মাথায় চেপে বসে, তখন শাসকের কান বধির হয়ে যায়। অহংকারী মোদী সরকার এই যৌক্তিক দাবি কানেই তোলেনি, বরং তারা ভেবেছিল রাষ্ট্রের বিশাল দমন যন্ত্র ব্যবহার করে কয়েকটা দিন পার করলেই এই তরুণেরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে ভারতের প্রধান বিচারপতি যখন তরুণদের উদ্দেশ্যে চরম অপমানজনক শব্দ ব্যবহার করে বসেন, তখন পুরো পরিস্থিতি বারুদের স্তূপে পরিণত হয়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন: যে রাষ্ট্র তার দেশের তরুণদের মর্যাদাহীন করে, সেই রাষ্ট্রের কি পতন অবশ্যম্ভাবী নয়? এই অপমানের জবাব দিতেই জন্ম নেয় এক অভিনব প্রতিবাদী প্ল্যাটফর্ম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ায় সামান্য ট্রোল বা মিম থেকে শুরু হওয়া এই আন্দোলন চোখের পলকে লাখো তরুণের ক্ষোভের ভাষায় পরিণত হয়। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে কনট প্লেস, সবখানে আছড়ে পড়ে হাজার হাজার তরুণের ভোট। 20 জুলাই যখন সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশন চলছিল, ঠিক তখনই শুরু হয় তাদের সংসদ চলো কর্মসূচি। চারদিকে গগন বিদারী স্লোগান, মোদি হটাও, দেশ বাঁচাও। বৃষ্টির তোয়াক্কা না করে, পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে লাখো তরুণ এগিয়ে যেতে থাকে সংসদের দিকে। অবস্থা এমন বেগতিক হয়ে দাঁড়ায় যে দিল্লির বুকে পুলিশের তৈরি করা কয়েক স্তরের নিরাপত্তা বলয়, লোহার বিশাল ব্যারিকেড, সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে আন্দোলনকারীদের পায়ের তলায়। উপায় না দেখে পুলিশ শুরু করে বর্বরচিত লাঠিচার্জ আর মুহুর্মুহু টিয়ার গ্যাস নিক্ষেপ। চোখের নিমিষেই পুরো নয়াদিল্লি থেকে যায় বিষাক্ত ধোঁয়ায়। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে ছিটিয়ে থাকে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাঁচ, ছেঁড়া জামা। ঘটনার মোড় ঘুরতে শুরু করে যখনই চরম উত্তেজনার মুহূর্তে একটি অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়ে। হাজার হাজার শিক্ষার্থীর ক্ষোভের মুখে গদি হারানোর ভয়ে রীতিমতো পেছনের দরজা দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে মোদী নিজেকে এক লৌহমানব হিসেবে উপস্থাপন করতে ভালোবাসেন, লাখো ছাত্র জনতার তোপের মুখে তার গাড়ি বহরকে তড়ি ঘড়ি করে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে হয়। অথচ এর কিছুক্ষণ আগে যখন বাইরের শিক্ষার্থীরা রক্তাক্ত হচ্ছিল, তখন সংসদের ভেতরে তাকে দেখা গিয়েছিল সম্পূর্ণ হাস্যোজ্জ্বল অবস্থায়। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। আর ঠিক এখানেই সামনে আসে সেই অদৃশ্য শক্তির কথা, যাকে আমরা ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র বলে থাকি। বছরের পর বছর ধরে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে দলীয়করণ করে যে অবৈধ দুর্গ তৈরি করা হয়েছিল, তা আজ সাধারণ ছাত্রদের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পর্দার আড়ালে থাকা যে কুশীলবরা এতদিন মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ভুয়া ন্যারেটিভ তৈরি করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখত, তারা আজ পুরোপুরি দিশেহারা। তারা বুঝতে পারছে না কিভাবে কোনো পূর্ব নির্ধারিত নেতা বা সংগঠন ছাড়া এত বড় একটি আন্দোলন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর শত শত কোটি টাকার নজরদারি প্রযুক্তি আজ রাজপথের তরুণদের অদম্য সাহসের কাছে হার মেনেছে। যে প্রশাসন এতদিন অন্ধের মতো সরকারের বেআইনি নির্দেশ পালন করে এসেছে, তারা কি এবার নিজেদের পিঠ বাঁচাতে ধীরে ধীরে মোদির পাশ থেকে সরে দাঁড়াচ্ছে? সরকারের ভেতরের এই ফাটলগুলো যখন প্রকাশ্যে আসতে শুরু করে, তখনই বোঝা যায় ক্ষমতার ভিত কতটা নড়বড়ে হয়ে গেছে। সরকার ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে, মেট্রো স্টেশন আটকে দিয়ে আর মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা এই আন্দোলনকে গলা টিপে হত্যা করবে। রাষ্ট্রের গভীরে সে অদৃশ্য শক্তি, যারা এতদিন পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে সব নিয়ন্ত্রণ করত,
তারাই বা রীতিমতো দিশাহারা হয়ে পড়ে। একদিকে যখন রাজপথে রক্ত ঝরছে, অন্যদিকে তখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বসে ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন কিভাবে এই গণবিস্ফোরণকে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু তারা বুঝতে পারেনি যে আগুন একবার জ্বলে ওঠে তাকে ইন্টারনেট বা মেট্রো বন্ধ করে ঠেকানো যায় না। শিক্ষার্থীরা কোনো কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষা করেনি, তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পুরো দিল্লির যোগাযোগ ব্যবস্থাকে স্থবির করে দেয়। এই নীরব সমন্বয় এবং অদম্য সাহস যেন রাষ্ট্রের প্রতিটি স্তরের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মোদী সরকারের এই পলায়ন বৃত্তি যখন চলছে, ঠিক তখন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা সরাসরি আঘাত হানেন মোদীর বাসভবনে। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিশাল এক বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু গণতান্ত্রিক এই কর্মসূচিতে মোদীর পুলিশ বাহিনী যে নজিরবিহীন তাণ্ডব চালায় তা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। চরম আক্রোশের শীর্ষ রাজনৈতিক নেতাদের রীতিমতো টেনে হিচড়ে ধাক্কাধাক্কি করে প্রিজন ভ্যানে তুলে আটক করে দিল্লি পুলিশ। প্রিজন ভ্যানের জানালার গ্রিল ধরে আটক নেতারা যখন পুলিশের এই স্বৈরাচারী আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছিলেন, তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল দিল্লির মসনদ আজ সত্যি থরথর করে কাঁপছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আপোষের প্রস্তাব নিয়ে এলেও তা সরাসরি ছুড়ে ফেলে দেন আন্দোলনকারীরা। সরকার ভেবেছিল তাদের এই দমন পীড়নে সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মতোই এবার ভারতের তারকারাও শীততাপ নিয়ন্ত্রিত ঘরের আরাম ছেড়ে সরাসরি রাজপথে নেমে আসবেন। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক থেকে শুরু করে বলিউডের প্রথম সারির অভিনেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে জবাবদিহি চেয়েছেন। তারা খোলাখুলিভাবে ছাত্রদের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন যে তরুণেরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের কণ্ঠস্বর নির্ভয়ে শোনা উচিত। যখন সমাজের প্রতিটি স্তর থেকে এইভাবে সমর্থন আসতে থাকে, তখন বুঝতে হবে একটি রাষ্ট্রের ভিত্তিমূলে পচন ধরেছে। এই আগুন শুধু দিল্লির বুকেই সীমাবদ্ধ থাকেনি। লাদাখের প্রখ্যাত পরিবেশকর্মী যখন যন্তর মন্তরে অনশন শুরু করেন, তখন পুলিশ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এই ঘটনা আগুনে ঘৃতাহুতির মতো কাজ করে। অন্যদিকে ছাত্রদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক তাদের ট্রাক্টর নিয়ে দিল্লির দিকে অগ্রসর হতে শুরু করেন। বিশ্লেষকদের মতে এটি আর শুধু প্রশ্নপত্র ফাঁস বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন নেই, এটি এমন এক প্রজন্মের হতাশার বিস্ফোরণ যারা শিক্ষিত হয়েও বেকার। ভারতের উচ্চশিক্ষার সুযোগ বাড়লেও কর্মসংস্থান তৈরি হয়নি। করোনা মহামারীর পর দেশের বিপুল সংখ্যক মানুষ যখন সরকারি ত্রাণের উপর নির্ভরশীল, তখন দেশের সম্পদ কুক্ষিগত হচ্ছে মাত্র 1% ধনকুবের হাতে। এই চরম বৈষম্য, জবাবদিহিহীনতা আর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আজ গর্জে উঠেছে ভারতের তরুণ সমাজ। ভারতের রাজধানী এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। একদিকে ভবিষ্যৎ রক্ষার দাবিতে উত্তাল মরিয়া এক তরুণ সমাজ, অন্যদিকে রাষ্ট্রের চরম দমন পীড়ন আর নির্মম বল প্রয়োগ। টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর ইন্টারনেট বন্ধ করে হয়তো সাময়িকভাবে রাজপথ খালি করা যায়, কিন্তু মানুষের মনের ভেতরের ক্ষোভের আগুন কি এত সহজে নেভানো সম্ভব? আজকের রক্তাক্ত দিল্লি, ভাঙা ব্যারিকেড আর প্রিজন ভ্যানের গড়াত আমাদের এক নতুন ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন এখন একটাই, দিল্লির রাজপথের এই ক্ষোভ কি শুধু কয়েকদিনের বিক্ষোভই মিলিয়ে যাবে, নাকি এটি ভারতের রাজনীতিতে এমন এক প্রবল ভূমিকম্পের সূচনা করতে যাচ্ছে যা নরেন্দ্র মোদীর দম্ভের প্রাচীরে চিরতরে ঘুরিয়ে দেবে? দর্শক, সময় এসেছে ভাবার। ক্ষমতায় অন্ধ হয়ে থাকা শাসকের পতন কি তবে সময়ের ব্যাপার মাত্র?